धरना धरना धिमता धिम। নিউজলিংক বাংলা থেকে আমি কাজলি সিনহা বলছি। আজ আমাদের সাথে সুমিত বাসু আছে, সিনিয়র জার্নালিস্ট। আর আমরা আজকে 2026 ওয়েস্ট বেঙ্গল ইলেকশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। ওয়েলকাম সুমিত। প্রথম প্রশ্ন আপনার কাছে আছে, 2026-এর ইলেকশনে এসআইআর কি ইম্প্যাক্ট করতে পারে? দেখুন, এসআইআর এখন পর্যন্ত অ্যারাউন্ড 15 স্টেটসে কন্ডাক্ট হয়েছে। আর এই এপ্রিল মাসে 5টা স্টেট পোলিং হবে। ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দেম। এর মধ্যে দুটো কি স্টেট, কেরালা, মানে যার নাম এখন কেরালাম হয়েছে, কেরালাম আর তামিলনাড়ু, এই দুটো স্টেটই রুল বাই অপোজিশন পার্টি। কেরালাম লেফট পার্টি দিয়ে আর তামিলনাড়ু ডিএমকে। দুটো স্টেটই খুব একটা বড় কিছু শোনা যায়নি, স্মুথলি প্রসেসটা হয়ে গেছে। বেঙ্গলে যখন থেকে এটা আরম্ভ হয়েছে তখন থেকে এখন অবধি, যখন কি ইলেকশনের ডেট অ্যানাউন্স হয়ে গেছে, একটা জুডিশিয়াল ব্যাটল এট দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সুপ্রিম কোর্টে এটা চলছে। আই মিন, স্টেট এখনো ওটাকে কন্টেস্ট করে যাচ্ছে কি দে ডোন্ট বিলিভ ইন দ্য প্রসেস অ্যান্ড লট অফ লেজিটিমেট ভোটার্স আর বিং ডিলিটেড। এখন ব্যাপারটা এই হচ্ছে, যেটা কি সুপ্রিম কোর্ট এখন due to lack of trust between both the parties, that is the state and the Election Commission of India, ওরা external judicial officials এইটাকে টেক আপ করতে বলেছে, and they have asked judicial officials from the state of Orissa, Jharkhand and Bihar to come and assist with the election roll revision process, the SIR process in the state of West Bengal. এখন এর মধ্যে যেটা দেখা গেছে কি 60% of the around 60 lakh voters who are dead, or those who have migrated from the state of West Bengal permanently, ওনাদের নামও যথারীতি ভোটার লিস্টে ছিল। and ironically ওনারা among those who were dead, who are dead, ওনারাও ভোট করেছিলেন in the 2021 election. I mean, because যেভাবে the ruling TMC conduct করে election, it is micromanaged by an organization called IPAC. এখন ওইখানে they single out each and every voter, each and every vote is accounted for. আর ওর জন্য যেটা কি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় বিফোর এভরি ইলেকশন, ওই রকম ডিলিশনও অ্যালাউ হয়নি। এই জন্য এখন 60 লাখ নাম, এমন নাম বাদ পড়ছে who are either dead or those who have migrated permanently. এরপরে 60 লাখ রেস্ট অফ দের মধ্যে একটা কন্টেনশন আছে। ওর মধ্যে এখন ওরই মধ্যে জুডিশিয়াল অফিসিয়ালসরা ইয়ে করছে, চেক এন্ড ক্রস চেক করছে, ভেরিফিকেশন করছে কি এর মধ্যে থেকে কি ব্যাপারটা হতে পারে। বাট এই যে কি ইম্প্যাক্ট পড়বে, এখন 60 লাখ অলরেডি ডিলিটেড, আর এই যে রেস্ট অফ দ্য 60 লাখ যার মধ্যে কি এখন জুডিশিয়াল অফিসিয়ালরা চেক করছে, ওর মধ্যে থেকে যদি 2/3 অ্যাপ্রুভ করে দেয় আর 1/3 যদি রিজেক্ট করে দেয়, তো 1/3 রিজেকশনের মানে হলো আউট অফ 60 লাখ ধরুন 20 লাখ রিজেক্ট করে দিচ্ছে আর 40 লাখ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো অলরেডি 60 লাখ অলরেডি ডেড অ্যান্ড মাইগ্রেটেড ভোটারের মধ্যে রিজেক্ট হয়ে গেছে। প্লাস ইফ ইউ অ্যাড 20 লাখ মোর, দ্যাট বিকামস 80 lakhs, and total eligible voter in West Bengal is approximately 8 crore. তো এই হিসেবে দেখতে গেলে 80 lakhs is 10% of that. So of course 10% is a very big margin, and that's why probably the ruling party is fighting tooth and nail at different forums and in the courts of India, both at the High Court level and at the Supreme Court level, because 10% is a very big margin, and primarily most of the voters were TMC voters.
ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, কি এই রিসেন্টলি যে মালদার যে ঘটনাটা হলো, যেখানে মানে 7 জনকে জুডিশিয়াল অধিকারীকে বন্ধক বানিয়ে তারা রেখেছিল, তো এটার কোনো যদি পলিটিক্যাল ইম্প্যাক্ট হতে পারে, ওটা একটু আপনি যদি বলতে পারেন। দেখুন, এখন পর্যন্ত যা আমরা মমতা ব্যানার্জির যা পলিটিক্স দেখেছি, she takes ownership of everything. I mean, whatever activity she gets involved in. কারো ধর্ণা প্রদর্শনও করলেন, নিজের গভর্নমেন্টের কিছু ইস্যু নিয়ে যদি ধর্ম প্রদর্শন যদি বসে যান, ওনার ঠিকই সে ওনারশিপ নিচ্ছেন, সে সুপ্রিম কোর্ট পৌঁছে যাচ্ছেন এই এসআইআর এর রিলেটেড, ওনার ওনারশিপ জিনিসটা নিচ্ছেন। আগেও দেখা গেছে সার্টেন এক্সপ্লোসিভ স্টেটমেন্ট তিনি দিয়েছেন পাবলিক ফোরামে, ওনার অ্যাবসলিউটলি ওনারশিপ তিনি নিয়েছেন। গভর্নরের এগেনস্টে যেসব স্টেপস তিনি নিয়েছেন, গভর্নরের এগেনস্টে অনেকেরই ডিফারেন্সেস থাকে। ইভেন তামিলনাড়ুতেও the government of Tamil Nadu also had a bit of a difference with then Governor T.N. R.N. Ravi, যে কি এখন এক্সিস্টিং গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওই ডিফারেন্সকে যেভাবে তামিলনাড়ু গভর্নমেন্ট সামনে রেখেছিলেন আর যেভাবে মমতা ব্যানার্জি সামনে রেখেছেন, I mean, there is a huge lot of difference, be it with Mr. Dhankar and be it with Mr. Bose, who was the previous governor. আর তারপরে যেভাবে এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ট্রাইবাল দলিত প্রেসিডেন্ট, woman president, Bengali visit করলেন, and the way she ignored it, more or less we see the president's office as apolitical, but still she politicized the issue and took full ownership of that. And more than that, এই যে আইপ্যাক এর ওপর যে ইডি রেড হলো, যেভাবে উনি বিং আ সিটিং চিফ মিনিস্টার উনি পার্সোনালি গেলেন with the highest ranking police officer, যেভাবে উনি কাগজপত্র কেড়ে নিলেন, ফোন পাতি সব কেড়ে নিলেন, তো she doesn't really care about the consequences. She just moves ahead, takes the ownership, owns the situation and moves forward along with it. কিন্তু এই যে মালদাতে যে ঘটনাটা হলো, somehow she is not taking the ownership, she is trying to pass on the blame, কি ভাই এটা বিজেপি করেছে, বিজেপির হায়দ্রাবাদ থেকে লোক আনিয়ে, she was indicating on AIMIM leader ওয়েসি, ওরা করেছে বা কংগ্রেস করেছে। Initially in the first day she was saying কংগ্রেস করেছে। I mean, probably the whole, if at all TMC was behind it, because NIA investigation এখন সুপ্রিম কোর্টের অর্ডারের অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্ডার করেছে, তো এখনো তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে, টু প্রিম্যাচুর টু কমেন্ট অন এনিথিং without having the facts and figures. But as a journalist, whatever I can assume about the whole thing, it is that she hasn't outrightly gone up and taken ownership of the whole thing. Then there was a lady out of the 7 who were held against their wish by the mob. 3 of them were women, 3 জন মহিলা judicial officials ছিলেন, and while they were leaving, একজন মহিলা on call, she was pleading with the High Court that যদি তার কিছু হয়ে যায়, the High Court should take care of her children. And at that point of time, she was claiming and screaming that accompanying pilot vehicle উল্টিয়ে গেছে, তাদের ওপর বাঁশ দিয়ে, স্টিক্স দিয়ে আর পাথর দিয়ে অ্যাটাক করা হচ্ছে। তো I think being a champion of women cause, being a sitting woman chief minister, and when a woman judicial official is pleading for her life, probably the whole thing went off the script. And that's why she is not coming and claiming ownership of the whole thing. So if at all TMC is involved, probably they thought they will terrorize the voter and say that though election commission এখনো এসছে আর তারা তাদের মতন ট্রান্সফার পোস্টিং জিনিসটা করছে, কিন্তু we still control the micro level officials at the ground level, and without other go ahead, without the TMC local officials and local office bearer go ahead, even SPDMO move করে না, and which was primarily reflected on the ground. Both the SPDM had been deputed pretty recently by the election commission, but neither the SP nor the DM moved to control the mob and ensure the safe passage of the judicial official before the intervention of Supreme Chief Justice of India and the Chief Justice of Calcutta High Court. They had to intervene, and thereafter
the central forces were taken, and the judicial officials were rescued. So, and they were rescued at dead of the night, past the midnight, when the mob had held them hostage since 3 p.m. in the afternoon. থ্যাংক ইউ। আমার নেক্সট প্রশ্নটা আছে, ইলেকশন কমিশনার যে 2 ফেজে ইলেকশন করছে এখন, লাস্ট টাইম 2021-এ 7 ফেজে ইলেকশনটা হয়েছিল, তো এটার কোনো মানে ইম্প্যাক্ট পড়তে পারে ওভারঅল ইলেকশনে? আপনি কি দেখছেন, এটা শেয়ার করুন, মানে আপনার পার্সপেক্টিভটা। Well, I mean, Bihar has a reputation of being a very volatile state politically when it comes to election. But Bihareo Election Commission in the month of November last year, the phase election coordination on 6th and 13th of November, if I remember correctly, and that went off pretty peacefully. And drawing from that, they are trying it out in West Bengal also. Hopefully, it will be a peaceful election in West Bengal as well. Rest of the state who are going in poll in the month of April are having this election being conducted there on the single day. Bengal 2 days. The last time আমরা এটা দেখেছিলাম যখন 7 ফেজের ইলেকশন ছিল, suddenly the sitting chief minister, the then sitting chief minister Mamata Banerjeeর পায়ে ব্যথা পেয়ে চোট লেগে যায়, and she blamed the BJP of trying to kill her, and she campaigned the whole poll with a plaster on her leg. And the plaster came off only after the voting days got over. So she campaigned, and TMC has got 3 things in their favor. I mean, one is Mamata Banerjee herself. She's a star campaigner, the only massive known face who is the vote gatherer, vote catcher there. TMC, Mamata is TMC, TMC is Mamata. Without that, nothing really exists. And the one factor is Mamata factor. Second factor is the local administration, the police, and other things. And the third factor is IPAC. Now, what has happened is, if it is a 2-phase election, it is difficult for Mamata to go and campaign in every nook and corner of every key constituencies, because she is a single person. I mean, she can do as much as she can, but there will be still many miles left to cover. That is one thing. And there is physical exhaustion, emotional exhaustion as well, and which is pretty much visible because she is very well in the campaigning mode. She's always in the campaigning mode, with her statements, with her action and antics and all those things. So what I'm trying to say here, that Mamata is there, and then the local administration. Now, what has happened after Malda? The Gyanesh Kumar, the Chief Election Commission of India, has taken the officials to task. He has read out the Riot Act. That is, if Article 311 of the Constitution ensures that government officials cannot be dismissed summarily, but Article 324 also gives the power to the ECI that they can dismiss an official outrightly if they do not do proper duty during polls, and if their conduct is not free and fair. And if there is a disciplinary inquiry, or if there is any inquiry at all, Supreme Court has observed that if ECI takes the note of Article 324 and pulls up an official, that Article 324, the rules and regulation of Article 224, will be binding on any inquiry, and they will hold weight over the inquiry. So the Election Commission of India, Gyanesh Kumar, has told the officials that he will not hesitate to use Article 324 if there is any further discrepancies. Jodi kono gafiloti dekha jay, he will be definitely using the Article 324 to ensure that election is held in a free and fair manner. So that is that. And thank you. আমার নেক্সট প্রশ্নটা আছে, এবার যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা যে বাড়ানোর কথা চলছে, আর এই আনএমপ্লয়েড ইউথরা যারা আছে ওদের একটা আনএমপ্লয়মেন্ট মানে অ্যামাউন্ট দেওয়ার কথা হচ্ছে 1500 টাকা, তো ওটা কি টিএমসির ফেভারে ইলেকশনটা কি সুইং করতে পারে? আপনার কি এটাতে মতামত?
লক্ষ্মীর ভান্ডার তো 2021-এও একটা ফ্যাক্টর ছিল। It was a pre-poll promise. It was implemented immediately after polls, probably around 2021 July onwards. So, Lokhir Bandar, I mean, একটা স্কিম বা একটা জিনিসে ওই জিনিসটা 1 or 2 ইলেকশন ওটাকে স্ট্যান্ড করে। বাট বিয়ন্ড দ্যাট যে আমরা ওখানে দেখেছি কি ওর আগেও যে এরা কন্যাশ্রী আর রূপশ্রীর মতন স্কিমস চালিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ইভেন দ্যাট গেভ হার মার্জিন ইন সে 2016 polls or later also in the Lok Sabha polls. So a Lokhir Bhandare's impact was in 2021 polls. I mean, women vote in large numbers for TMC due to Lokhir Bhandar. And even in 2024 Lok Sabha election, I mean, TMC held its ground and was able to win probably around 28 to 29 seats due to Lokhir Bhandar factor, despite the fact that there was Sheikh Shahjahan issue, Sandesh Khali issue had cropped up, and just prior to the poll, Lok Sabha poll, but still TMC did pretty well in the Lok Sabha poll. But এখন এইখানে এই পোলেও ওটাকে জিনিসটা হবে কেন কি look, there are some educated women also who are well aware of what's happening in and around India. Now, BJP has also come up and said ki ora 2,000 থেকে 2,500 টাকা দিচ্ছে in the places like Delhi, in the places like Madhya Pradesh, in the places like Maharashtra, in the places like Bihar, you know. So ora 2,000 থেকে 2,500 টাকা দিচ্ছে, and Trinamool has gone from probably 500 to 1,000, which is much less from BJP is already giving in other states. So আমরা এখন সোশ্যাল মিডিয়া এনভায়রনমেন্টে আছি, ইনফরমেশনের ব্লকেজ করা যায় না, ইনফরমেশন পাসেস অন। সো যদি বিজেপি এসে বলছে কি আমরা অলরেডি দিচ্ছি, মমতা তার তোকে অনেক কম দিচ্ছে, আর মমতা টিএমসি গভর্নমেন্টের কাছে এতটা রিসোর্সেস নেই কি ওরা এটাকে সিগনিফিকেন্টলি বেশি বাড়াতে পারে, বিকজ স্টেট ইজ অলরেডি ইন 39 লাখ করোড়ের ডেট অলরেডি চলছে। ফিসকাল ডেফিসিট measures are pretty poor. I mean, stated GDP contribution to the national revenue structure, that is also has come down drastically from what it was in 1960s. In 1960s, West Bengal was among the top 3 states in terms of what was being contributed to the national GDP. Now West Bengal is much lower. তো এই ধরনের এখন মমতা ব্যানার্জি প্রপারলি এটাই ইমপ্লিমেন্ট করতে পারেনি, এই যে 6th পে কমিশনটাই প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেনি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করবে, অলরেডি 7th পে কমিশন বিজেপি রুল স্টেট এন্ড মেনি আদার স্টেটস ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আর ওটাকে 6th পে কমিশনে ওটাকে উনি ইমপ্লিমেন্ট করেছেন 4 বছরের গ্যাপে, 2016 এর পরে 2020-তে মমতা ব্যানার্জি ইমপ্লিমেন্ট করেছেন। ওটার মধ্যেও উনি কোনো এরিয়ার দেননি গভর্নমেন্ট এমপ্লয়িজ কে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ কোনো এরিয়ার দেননি, আর বলেছেন ডিএও দেবেন না। তার জন্য ওরা কোর্টে কেস লড়ে এখন সুপ্রিম কোর্ট বলেছে কি ভাই 3টা ইনস্টলমেন্টে ডিয়ারনেস অ্যালাউন্স করো, দাও। এমনি লেফটেন্যান্ট গভর্নমেন্টও এর আগে 2010-এ 11-তে 3টা ইনস্টলমেন্টে পুরো ডিএ আর এরিয়ার্স গুলোকে ক্লিয়ার করেছিল। অনেক সময় লোকেরা 1 বছরের ডিলেতে, 1 বছরের গ্যাপে ইমপ্লিমেন্ট করে দেয়, আর 1 বছরে কেউ এরিয়ার দেয় না। বাট এখানে ওয়েস্ট বেঙ্গলের 4 বছরের গ্যাপে ওটাকে ইমপ্লিমেন্ট হচ্ছে 6th পে কমিশন, আর ওটারও ডিএ নেওয়ার জন্য ওদের কোর্টে কেস লড়তে হচ্ছে। আর অলরেডি ওয়েস্ট বেঙ্গলের ডিএ ইজ সামওয়্যার ইন mid-30s, 34%, 35%, যেখানে কি সেন্টারে মোস্ট প্রবাবলি নিয়ারলি 60% ডিএ পাচ্ছে। বিহারের মতন স্টেট, যেটা কি Bengal feels it is much more superior than a state like Bihar, but Bihar is giving a DA which is compatible and in line with the central government DA, which is around 58%. So এখানে বেঙ্গলে এমপ্লয়িজরা 34%, 35% ডিএ পাচ্ছে, ওটার জন্য তাদের কোর্টে কেস গিয়ে লড়তে হচ্ছে। সো এইটা যে ব্যাপার, এটা একটা যে পেনশনার্সরা যারা আগে রিটায়ার করে গেছে, বিকজ
এটা এটা যখনই ভান্ডারের ব্যাপারটা যেভাবে আমি দেখছি আর কি কি দুটো ইলেকশন অলরেডি ইম্প্যাক্ট করেছে উইথ দ্য ওমেন ভোটার, কিন্তু ওমেনের কাছে খালি টাকাটাই ব্যাপার না, 500 টাকা বাড়িয়েছে, 1000 টাকা দিচ্ছে, ওটাই খালি ব্যাপার না। সেফটি সিকিউরিটি ইজ अगेन আ ভেরি ভেরি বিগ ইস্যু। আর যেভাবে এখানে স্পেশালি ইন দ্য রুরাল এরিয়া, আমি আমি এই কলকাতা হাওড়া হুগলির কথা বলছি না, বাট আদার এরিয়াস, স্পেশালি ইন দ্য রুরাল এরিয়া, যেভাবে এই তোলাবাজি চলছে, যেভাবে টিএমসি কন্ট্রোলস অল দিস থিংস। আমি ওই শেখ শাহজাহানের যদি একটা জিনিস ধরা পড়েছে, দেয়ার ক্যান বি মেনি মেনি সাচ শেখ শাহজাহান। তো এই জন্য সেফটি সিকিউরিটি জন্য they might not vote for TMC only on the basis of Lokhir Bhandar. I mean, the TMC has to ensure, and which they haven't been able to do so, in a very, very, very good way, the safety security of women. So, safety security is a very key issue in this election. BJP কিছু এমন ক্যান্ডিডেটস কেও টিকিট দিয়েছেন যারা কি directly associated with the women's safety issue. তো তো একটা ওই হিসেবে let's see, I mean, Lokhir Bhandar last two election at 2021 assembly te, 2024 Lok Sabha te, that did play a role, and women participant or মধ্যে actively এখানে vote করেছে। I mean, as per the rough breakup available, I mean, আর হিন্দুদের মধ্যে থেকেও মানে প্রায় 60% অ্যারাউন্ড ভোট করেছিলেন। তো এখন ওই ভোটের মধ্যে যদি 1-2% যদি কম হয়ে যায়, and that is going to have an impact on TMC in a very adverse way, because already SIR নিয়ে তারা একটা হিউজ কাট নিচ্ছে। এখন যদি ওমেনও যদি কাট করে যায় আর লক্ষ্মীর ভান্ডার প্রলোভনে না পড়ে, আর তারা ইভ্যালুয়েট করে দেখে কি বিজেপি হয়তো বা বেশি দিতে পারে ইন মনিটারি টার্মস, আর সেফটি এখানে কম্প্রোমাইজ ডিউ টু ভ্যারিয়াস ফ্যাক্টরস। তো লোকাল টিএমসি লিডারশিপ এন্ড দোজ থিংস। তো এখন যেরকম আরেকটা যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে রিসেন্ট জিনিসটা কি, কাকে কাকে স্টেট বডিগার্ড দিয়ে রেখেছে ওটারও লিস্ট চেয়ে পাঠিয়েছে। আমি অনেক প্রায় nearly 1,000 TMC leaders of a very lower rank are having 2 to 3 kind of a bodyguards. ওরা bodyguard নিয়ে চলছে। তো এটা ইলেকশন কমিশন ফিল করে কি দিস ইজ আ মিসইউজ অফ ফোর্সেস। ওরা বডিগার্ড নিয়ে কি করছে? I mean, ওদের এমন কি প্রাণের ভয়, এমন কি লাইফ থ্রেট কি তাদের বডিগার্ড এনশিওর করতে হয়েছে? অনেক সময় এরা সব ক্রিমিনাল অ্যালিগেশন ওদের উপর লাগা, কারাপশন চার্জেস লাগা, আউট অন বেল, ওদের স্টেট গভর্নমেন্ট বডিগার্ড দিয়ে রেখেছে। তো এই বডিগার্ড আর দে বিং ইউজ টু ইন্টিমিডেট দ্য রুরাল ফোকস অ্যান্ড দ্য ওমেন ভোটার্স। এমনও ভিডিও এখানে সোশ্যাল মিডিয়া সার্ফেস করেছে যেখানে কি বাড়িতে গিয়ে টিএমসি লোকেরা থ্রেটন করছে কি একদম ভোট দেবেন না, যদি ভোট দেন আমাদেরই দেবেন, না তো ঘরে বসুন। যদি এই ভিডিও যদি ভেরিফাইড ভিডিও হয়, এটার মধ্যে যদি তথ্য হয়, ইলেকশন কমিশন যদি এটার নিশ্চয়ই কগনিজেন্স নেন, তো they will see কি how the local goons are being used or misused by the TMC, by the IPAC in micromanaging the election. So yes, Lokhir Bhandar ke I personally feel safety issue will have an edge over the Lokhir Bhandar in this coming election. থ্যাংক ইউ। আমার নেক্সট লাস্ট প্রশ্নটা হচ্ছে 2021-এর ইলেকশনে টিএমসি 48 ভোট পেয়েছিল আর 213 সিটসে জিতেছিল, আর বিজেপি 38% ভোটে নিয়ে 77 সিট জিতেছিল। তো 2026-এর ইলেকশনে এই 10% যে ভোট গ্যাপটা যে আপনি দেখছেন, তো বিজেপি কিভাবে এটাকে কভার করবে? দেখুন, একটা আমি প্রথম প্রশ্নে এটার একটা মানে পয়েন্ট রেখেছিলাম কি 8 crore এলিজিবল ভোটারের মধ্যে থেকে অ্যারাউন্ড যদি 80 লাখ যদি মাইনাস হয়ে যায় ডিউ টু এসআইআর, তো 10% ওখানেই অ্যাড্রেস হয়ে যাচ্ছে। অ্যান্ড দের ইজ এনাফ fact, figure and documentation on ground to
come to a conclusion that majority of the 10% voter were basically TMC voter, or majority of the 10% vote which are being deleted due to the SIR process, ওটা TMC থেকে ডিলিট হচ্ছে। তো ওটা যদি 48% থেকে যদি 10% এর অ্যাডভান্টেজটা আমরা যদি রিডিউস করে দিই, তো ওটা 38% অলরেডি দাঁড়াচ্ছে। এখন লোকসভা ইলেকশনে আপনি যেটা বলছেন 48% ভোট, ওইটা অ্যাসেম্বলি ইলেকশনে জিনিসটা পেয়েছিল টিএমসি, 48% vote they had received in the assembly election. In the Lok Sabha election in 2024, they had received 46% vote. That means ওই 2% ভোটটা ওটা কংগ্রেসের দিকে গেছিল, 2% ভোটটা মুসলিম ভোট, ওটা কংগ্রেসের দিকে গেছিল ইন লোকসভা ইলেকশন। তো এইবারও যদি এই 2% ভোট সুইং করে যায় টুয়ার্ডস AIMIM আর হুমায়ুন কবিরের যে অ্যালায়েন্সের দিকে, তো দ্যাট মিনস 38% অলরেডি যদি টিএমসি দাঁড়ানো আফটার ডিডাক্টিং 10% অফ SIR, 2% যদি আরো কমে যায়, তো ওটা 36% নেমে যাচ্ছে। আর যদি ওমেন ভোটাররাও যদি ইম্পর্টেন্স দিয়ে দেয় নিজের সেফটিকে, আর লক্ষ্মীর ভান্ডারের প্রলোভনে না পড়ে, রিয়েলিস্টিক ভাবে যদি বিজেপি আসে, তো লক্ষ্মীর ভান্ডারের মতন স্কিমে আমরা আরো অনেক বেশি টাকা পেতে পারি, ডাবল থেকেও বেশি পেতে পারি। তো ওই হিসেবে যদি ওমেন ভোটারের পার্সেন্টেজ যদি কমে যায় who vote for the TMC, তো এখানে একটা ইউথ ফ্যাক্টর আছে, কি ইউথের যে ব্যাপারটা এখানে যে কি নাম ইউথ যদি, কিন্তু অলরেডি যে 48% যে ভোট পাচ্ছিল টিএমসি, ওর মধ্যে 5% ইউথ ভোট ছিল, আর আনএমপ্লয়েড ইউথ ভোট ইজ অ্যারাউন্ড 3 to 5%, যারা কি 19 থেকে 40 এর এজ ব্র্যাকেটের মধ্যে পড়ে, ওর সংখ্যা around 3 to 5%। তো ওই ভোটটা অলরেডি তো টিএমসি কে দিকে যাচ্ছে অলরেডি। তো এটা অ্যাড অন ফ্যাক্টরটা কি টিএমসির কাছে? অ্যাড অন ফ্যাক্টর কি আমি যে 1500 টাকা দিলাম, ওরা এমনিতেই যে ক্লাবকে টাকা দিচ্ছে, ডিফারেন্ট জিনিসে তত্ত্বাবধানে টাকা দিচ্ছে, ইউথ ক্লাব সেন্ট্রিক যে কালচার যেটা ডেভেলপ করে, যেটাকে বামের টাইমের ছিল, লেফটের টাইমের ছিল, টিএমসি কপি করেছে, ওর মধ্যে অলরেডি ইউথস ওয়ার গেটিং মানি, দে হ্যাড দ্য মানি ইন দ্য পকেট। তো এখন এমনি একটা যদি একটা প্রোগ্রেসিভ ইউথ হয়, ওকে ভাই 1500 টাকা দেবে, যেখানে কি একটা রাজমিস্ত্রি বা প্লাম্বারের কাজ করে দিনে কেউ 1000 টাকা কামিয়ে নিচ্ছে, বা একটা কলে একটা প্লাম্বার 300-400 টাকা 200 টাকা 300 টাকা কামিয়ে নিচ্ছে, ওইখানে 1500 টাকা মানে হলো দিনে 50 টাকা। তো এটা তো খুবই ডেরোগেটরি, এটা খুবই হিউমিলিয়েটিং। কি 50 টাকা মানে তুমি কি করবে? খাতা কলম কিনবে না বিড়ি সিগারেট কিনবে? কি করবে? I mean, who are that kind of a people who are progressive urban youth who will be willing to take up this 1500 rupees and vote blindly for TMC and allow কি একটা আমরা একটা কমফর্ট জোনে চলে যাই, আর আমরা আগত ভবিষ্যৎ সবকিছু ভুলে বসে যাই। তাহলে তো ওই হিসেবে 1500 টাকা নিয়ে লোকেরা ভবিষ্যৎ অন্ধকার করে নেবে। আর লোকেরা যেই রেটে ইউথ ওখান থেকে মাইগ্রেট করছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেট অ্যামং অল দ্য স্টেটস ইন ইন্ডিয়া। তো এখন এই 1500 টাকার প্রলোভন দিয়ে কতজন ইউথ বেঙ্গলে স্টে ব্যাক করবে? তারা কি বাইরে বেরিয়ে 30, 40, 25, 50 হাজার চাকরি খুঁজে বেড়াবে না? ওখানে বেঙ্গলে বসে থাকবে এই 1500 টাকা মাসে মাসে গিয়ে নেওয়ার জন্য? তো অল দিস থিংস মে ক্রিয়েট হ্যালো কি ভাই, হ্যাঁ ভাই এখন জিনিসটা এখানেও টাকা দিয়ে দিল, ওখানেও টাকা দিয়ে দিল, বাট অলওয়েজ এই রকম স্কিম ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। আর দ্বিতীয় কথা, আমরা বিহারের কনটেক্সটে বলবো, বিহারেও মানে ওই মুসলিম আর যাদব মিলে ওই লালু যাদবের পার্টি হ্যাড 30%, মোর দেন 30% ভোট, কিন্তু with the election strategy that advantage of 30% can be challenged and defeated। আর যেভাবে বিজেপি ক্যাম্পেইন করতে পারে, আমি এইবার লাস্ট টাইম ওরা 2021 খুব হাই ডেসিবেল ক্যাম্পেইন করেছিল। দে হ্যাড মেড যে কৈলাশ বিজয়বর্গীয় যে কি ক্যাম্পেইন ম্যানেজার ছিল, ক্যাম্পেইন প্রমুখ ছিল বিজেপির তরফ থেকে, কোনো একটা টিএমসি স্টেটমেন্ট দিচ্ছে, কৈলাশ বিজয়বর্গীয় বেরিয়ে গিয়ে কাউন্টার স্টেটমেন্ট দেবে, এই করবে সেই করবে, মোদি অমিত শাহ এসে ওটাকে কাউন্টার করছে। তো এখন খালি লোকাল লেভেল লিডার্সরাই বেসিক্যালি ইনভলভ, অনেক রকম প্রভোকেটিভ স্টেটমেন্ট দিচ্ছে টিএমসি। অমিত শাহ বললেন আমি 15 দিন থাকবো, হ্যাঁ ঠিক আছে, গলদা চিংড়ি আর কষা মাংস খেয়ে যাবেন, where everybody knows
Amit Shah Gujarati and is a complete vegetarian. তো অনেক রকম প্রভোকেটিভ স্টেটমেন্ট দিচ্ছে, এটা আর অন্যরকম, কিন্তু তবুও বিএপি রিয়াক্ট করছে না। They don't want to involve the national leader into state level politics and make it a presidential style election. They're trying to keep it local, something that they had done in Haryana, যেটা ওরা হরিয়ানাতে করেছিলেন। যখন কি সব সেফোলজিস্ট, যোগেন্দ্র যাদবের মতো সেফোলজিস্টরা বলছে কি কংগ্রেসের টি সুনামি চলে এসছে হরিয়ানাতে, বাট ইভেনচুয়ালি যেভাবে ইলেকশনকে মাইক্রো ম্যানেজ করলো, যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন করলো বিজেপি along with RSS, যেভাবে ছোট ছোট মিটিং করে, বাড়িতে বাড়িতে ছোট ছোট ঢুকে ঢুকে মিটিং করে 10 জন 12 জন 15 জনকে ইনফ্লুয়েন্স করে করে যেভাবে ইলেকশনটাকে সুইং করলো, বেশি আওয়াজ না করে চুপচাপ পদ্মছাপের হিসেবে যেভাবে কাজ করলো, they swung the Haryana election and they beat the anti-incumbency factor of 10 years. এখন Mamata also a riding factor is Mamata also has an anti-incumbency factor of 15 years, and it's 15 years অনেক বড় anti-incumbency factor. I mean, Lalu Yadav had he was much more popular across the state compared to Mamata. I mean, compared to Bihar যার political status ছিল, and কেজরিওয়ালের যা পপুলারিটি ছিল ইন দিল্লি। কেজরিওয়ালও 10 বছরের অ্যান্টি ইনকামেন্সি সার্ভাইভ করতে পারেননি, লালু যাদবও 15 বছরের অ্যান্টি ইনকামেন্সি সার্ভাইভ করতে পারেনি। And it is to be seen whether Mamata, with all her electoral arithmetic and with all the micromanagement by IPAC, can she survive anti incumbency of 15 years? Thank you. Thank you, সুমিত বাসু। এবার আমি দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্ট করুন কি কি টপিকে আপনারা আমাদের চ্যানেল দেখতে চান, কি কি ভিডিওস দেখতে চান, প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।